নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, মান দণ্ড। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, মান দণ্ড। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ট্রেনের হুইসেলটা বাজার সাথে সাথেই অরূপ বাবু নিজেকে জড়সড় করে এক জায়গায় গুছিয়ে নিয়ে বসলেন। ওনারা চলেছেন দিল্লিতে। আর মাত্র কয়েকদিন বাকি ওনার ছেলের বিয়ে। এলাকাতেই করা যেত নিজেদের। কলকাতায় দ্বিতল বসত ভিটে আছে ওনার। মৃত্যুর আগে ওনার শ্বশুর মশাই ওনার স্ত্রীর নামে প্রায় 3 কাঠা জমি রেখে গেছে। আর সেই 3 কাঠা জমির ওপরে রেখে গেছে 3 তলা এক বিরাট বাড়ি, সেও আবার জাতীয় সড়কের একেবারে গা ঘেঁষে। বর্তমান বাজারে মূল্য প্রায় কোটি টাকার থেকেও বেশি। আজকাল এই 1 কাঠা জায়গারই তো দাম যেন রত্ন কেনার সমান। এই অরূপ বাবু নিজের কাজে কর্মে এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে যথেষ্ট রকম সিরিয়াস একজন। পেশায় কিন্তু উনি আহামরি কিছু নন, মাস্টার মশাই। না না, স্কুল অথবা কলেজের ভেবে ভুল করবেন না, প্রাইভেট টিউটর। অথচ সেই ব্যক্তির মাস মাইনে আপনি হিসাবও করতে পারবেন না। বছর গেলে মোট প্রায় 6 থেকে 7 লাখ টাকা উনি ব্যাংকে গোছাতে পারেন। এতটাই ওনার প্রভাব এবং ইনকামের সোর্স। শ্বশুরের ভিটেতে পাওয়া ওই জমি বাড়ি, তাছাড়া প্রায় 75 লক্ষ টাকা শ্বশুর মশাই স্ত্রীর নামে লিখে দিয়েছেন। অরূপ বাবুর স্ত্রী মৈত্রেয়ী দেবী একমাত্র কন্যা ছিলেন আশুতোষ বাবুর। সেই বাড়িতেই প্রথম পড়াতে যান অরূপ বাবু। শ্বশুর শাশুড়ির বিশ্বাস অর্জন করতে মাত্র 6 মাস সময় লেগেছিল। মৈত্রেয়ীর বয়স তখন মাত্র 16 বছর। মাধ্যমিকে খুব একটা ভালো রেজাল্ট সে করতে পারেনি, যদিও অরূপ বাবু বলেছিলেন বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, দেখবেন। আপনি আমাকে ভরসা করেন তো বাবা? বাবা জামাইকে আবার ভরসা করবে না তা হয়? এতটাই ভরসা যে ওই জামাইয়ের এক কথাই শেষ কথা। তারপরে অরূপের সঙ্গে মৈত্রেয়ীর বিয়েটা হুট করেই হয়ে গিয়েছিল। মাস ঘুরতে না ঘুরতেই মৈত্রেয়ী পোয়াতি হয়ে পড়ে। যদিও এতে অরূপ তার শ্বশুর মশাইকে বুঝিয়েছিল, দেখুন বাবা, বাচ্চা কাচ্চা তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো। তাছাড়া আপনাদের বয়স আছে, আপনি আর মা পারবেন খেটে খুটে একটু বড় করে দিতে। আমি তো পড়ানোর কাজেই সবসময় ব্যস্ত থাকি। তাছাড়া ও তো পরীক্ষা দেবে, ওর পড়াশোনা এখানেই শেষ নয়। ওইটা যদিও অরূপের বাতলিং মার্কা কথা ছিল। আর পড়া হয়নি মৈত্রেয়ীর। ছেলে মানুষ করতে করতে জীবনের সবকটা বসন্ত চলে গিয়েছে। তারপরে একে একে অরূপের শ্বশুর মশাই মারা গেলেন।
মৃত্যুর আগে মেয়ের জন্য দিয়ে গেলেন নগদ ৭৫ লক্ষ টাকা আর এই কোটি টাকার সমান জমির ওপরে এই বাড়িটা। শ্বশুর মশাইয়ের আরো ভিটে সম্পত্তি ছিল, তবে বাদবাকি সেগুলো পাওয়ার আশা অরূপ আর করে না। সেই অরূপ আজ টিউশনি করে করে ব্যাংক ব্যালেন্স মোটা করে ফেলেছে। তার একমাত্র ছেলের বিয়ে হচ্ছে দিল্লিতে। তাজ হোটেল বুক করা হয়েছে। সেখানে অনেক লোকজন আসবে, আসবে বিদেশ থেকে অনেক অতিথি। জমানো পুঁজি এবং শ্বশুরের সাহায্যে ছেলেকে সিভিল ইঞ্জিনিয়ার বানিয়েছে সে। ছেলে এখন অস্ট্রেলিয়ায় থাকে, বিশাল বড় মাইনের টাকা রোজগার করে। সেই ছেলের বিয়ে কিনা শহরে দিলে চলে? একটা মান সম্মান আছে না? তাছাড়া গোটা শহরতলির অলিগলিতে অরূপের স্টুডেন্টের সংখ্যা নেহাত কম নয়। সবাই যখন সোশ্যাল মিডিয়ায় এই ওয়েডিং পার্টিটা দেখবে তখন অবাক হয়ে যাবে। হিংসায় জ্বলে পুড়ে মরবে অরূপের প্রতিদ্বন্দ্বীরা। ওই কাছের বন্ধুরা যারা একসময় চায়ের দোকানে চা খেতে খেতে ঘর জামাই বলে অরূপকে ঠাট্টা করত, মনে মনে নিজের বুক বাজায় অরূপ, ভাবে ঘর জামাই হলে এমন হতে হয়। সমাজ জানলো আমি নিজের সৎ পথে থেকে সবকিছু অর্জন করেছি, কিন্তু আমি যে কিভাবে করেছি সে তো আমিই জানি। অরূপ সবসময় হিসেব করে চলা ছেলে, ছকে মেপে অঙ্ক কষে কাজ করে সে। জীবনের ছকটাও তার ঠিক তাই। বিধবা মাকে নিয়ে শহরে পা দিয়েছিল যখন পশ্চিম মেদিনীপুর থেকে, তখন অরূপ ভাবতেই পারেনি এত টাকা সম্পত্তির মালিক সে হবে। তুরুপের তাস হয়েছিল মৈত্রেয়ী, বরাবরই একটু বোকা টাইপের মেয়েটা। আর পাঁচটা ওই সাধারণ মেয়ের মতো নয় সে, একটু বেশি রকম সাধারণ। হ্যাবলার মতো তাকিয়ে থাকতো অরূপের দিকে, এমন করে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। প্রথম প্রথম অরূপের এইরকম মেয়েকে দেখে ইচ্ছে করতো কান সাটিয়ে একটা চড় মেরে সিধে করে দিই, কিন্তু পরে যখন বুঝতে পেরেছিল হোক না বোবা হাবা, একটু ক্যাবলা টাইপের, তাতে আমারই লাভটা বেশি। ঝগড়া করবে কম, বুঝবে কম। আমি যা বোঝাবো তাতেই হ্যাঁ আর নাতে না। অরূপ পড়াতে পড়াতে বুঝতে পেরেছিল শ্বশুর শাশুড়িরও এরকম একটা মেয়ে নিয়ে যথেষ্ট পরিমাণে হীনমন্যতা আছে। ওনাদের একটা মেয়ে নয়, ওনাদের আরো একটা পালিত মেয়ে ছিল, বাড়ির কাজের মেয়ের সন্তান। সেই মহিলা মানে ওই শম্পা মাসি মরার আগে ওনার ছোট মেয়েটাকে অরূপের শ্বশুরের কাছে দান করে গিয়েছিল। সেই ছোট মেয়েকেই অরূপের শ্বশুর মশাই বাদ বাকি সম্পত্তি লিখে দিয়েছেন বলে নেহাত রাগ তার কম নয়। একটা কাজের মেয়ে কিনা অত টাকা সম্পত্তি পেয়ে গেল। অরূপের ছেলে বলেছিল, ছাড়ো না বাবা, এত টাকা সম্পত্তি দিয়ে তুমি কি করবে? হ্যাঁ, দুদিন পরে আমি সংসারটা গোছাই, তোমাদেরকেও আমার সঙ্গে অস্ট্রেলিয়া নিয়ে যাব, এখানে থাকতে হবে না, এসব বেচে পড়তে দিও। কি যে বলিস, কোটি টাকার সম্পত্তি বেচে কেউ যায়? তাছাড়া তুই বুঝবি না, তুই আছিস তোর জায়গায়, সেখানে থাক। পড়াশোনা করিয়েছি, বিয়ে দিয়ে দিয়েছি, নিজের সংসার নিজে গোছা, এটুকু আমাকে আগলাতে দে। তাছাড়া তোর মাকে তো জানিস, অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। দেখিস না, একবার যদি পুজো দিতে বসে তাহলে হলো কাজ। ঘন্টা পিটিয়ে ঠাকুরের কাছে যে কত কিছু চায়। আমি বুঝি না বাবা, মাকে একটা ডাক্তার দেখে ট্রিটমেন্ট করতে পারতে। আরে তোর মা তো স্বাভাবিক, এতে আবার তুই অস্বাভাবিক কি দেখলি? অরূপের ছেলে বিভাস মাঝে মাঝে বাবার ওপরে খুব রাগ করে। ছোটবেলায় দেখেছে বাবাকে মাকে ধরে মারতে, মা কিছুই বলতো না, মার খেয়ে মাথা নিচু করে বাবার সামনে থেকে সরে যেত। তারপরে যেরকম ঘরের কাজ করে করত, সব কিছু করত, তবুও মুখে বাক্যটি নাড়াতো না। মার মাথায় সব সময় গোটা সিঁদুর কৌটো ঢেলে দেওয়ার মতো সিঁদুর থাকতো, কপালে থাকতো বিরাট বড় লাল টিপ। খাটতে খাটতে গরমে ঘামাচি বেরিয়ে জান কলজে এক হয়ে গেলেও মা টু শব্দটা করতো না। দিদিমাও এরকম ছিলেন না, কিন্তু দাদুর মৃত্যুর পর দিদিমাও মায়ের মতোই হয়ে গিয়েছিলেন। বাবা কেমন ধরনের মানুষ কি জানি,
এই মেয়ে মানুষগুলোকে সারাদিন ধরে খাটায়। সেই কারণেই তো বিভাস মনে মনেই করে রেখেছে, একবার যখন অস্ট্রেলিয়াতে ঘরটা পেয়ে গেছে তখন বিয়ে করে আর বেশি দিন নয়, ফুলশয্যার রাতটা কোনো রকম কাটিয়েই সে বউকে নিয়ে পালাবে। এইখানে বউ থাকলে খাটতে খাটতে মরেই যাবে। আর বাবার লোভটা বড্ড বেশি। এই শহরে বাবার প্রচুর স্টুডেন্ট, এত নাম যশ করলো কি করে আমারও মাথায় ঢোকে না। বিভাস ওইসব বিষয়ে খুব একটা নাক গলায় না। কয়েকটা স্টেশন পাড়ি দেবার পর ট্রেনে ও উঠে এলো শতরূপার বাবা মা এবং শতরূপা নিজে। শতরূপার ছোট বোনটা কৈকেয়ী খুব দুষ্টু, শতরূপার থেকে প্রায় বছর 10 ছোট। এই মেয়েটার পাকা পাকা কথা শুনলে বিভাসের হাসি পেয়ে যায়। ট্রেনে উঠেই জামাইবাবুকে প্রায় জড়িয়ে ধরে বলল, জামাইবাবু, সবাই আমাকে ভয়ের চোটে আনছিল না, মাসির বাড়ি রেখে আসছিল। আচ্ছা তুমিই বলো, আমার দিদির বিয়ে, আমি কি না আনন্দ করব না? তুমি বলো। ঠিকই তো করছিলেন তোমার বাবা মা, তুমি বড়দের মধ্যে থেকে কি করবে? তাছাড়া হোটেলে তো সবাই মান্যগণ্য ব্যক্তি। তুমি কখন কি বলো, কিছু মনে করবেন না অরূপবাবু, ছোট মেয়েটা নাছোড় বান্দা হয়েছে। আমিও ভাবলাম একমাত্র দিদি বিয়ের পরে অস্ট্রেলিয়া শিফট হয়ে যাবে, দেখা সাক্ষাৎ হবে না, আনন্দ যখন করতে চাইছে। হ্যাঁ অরূপদা, আপনি আবার এভাবে রাগ টাগ করেন না প্লিজ। চুপ করে অরূপ তাকিয়ে রইলেন সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরী এক মহিলার দিকে। ওনার নাম পূর্ণিমা, উনি শতরূপার মা। কোথায় ওনার স্ত্রী মৈত্রেয়ী আর কোথায় এই মহিলা? কত পরিবর্তন দুজনের মাঝখানে। ভাগ্য বদল হয়ে গিয়েছিল অরূপবাবুর, তাই ভুল করে ওনার বিয়ে হয়েছে মৈত্রেয়ীর সঙ্গে, আর এই ভদ্রলোকের বিয়ে হয়েছে এই পূর্ণিমার মতো চাঁদের সঙ্গে। শতরূপার রূপের মধ্যে মায়ের রূপ যে ফুটে উঠেছে তার বলে বোঝাতে হবে না কাউকে। বললেন, ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তা বসো। আচ্ছা মেসোমশাই, আপনি আমাকে সবসময় নাম ধরে কেন ডাকেন? আমাকে কুহু বলে ডাকবেন, ওটাই তো আমার ডাক নাম। আচ্ছা ঠিক আছে, অরূপবাবু হেসে বললেন শতরূপার বোনকে। সবাই মিলে এক জায়গায় বসলো, হাসি ঠাট্টা হচ্ছে। মৈত্রেয়ী দেবী যেন যন্ত্রচালিত একটা ইঞ্জিন। এই সবাইকে খেতে দাও। পূর্ণিমা দেবী বললেন, আহা দিদি, আপনি একা কেন করবেন, আমি একটু হাতাহাতি করি। না না, আপনি বসুন না, সবে উঠলেন, এখনই হাতাহাতি কাজ করার কি আছে? তাছাড়া ও সব গুছিয়ে গাছিয়েই নিয়ে এসেছে। ট্রেনের খাবার খেতে আমি খুব একটা পছন্দ করি না, আমার জন্যে রান্না করতেই হয়। হ্যাঁ, এই জন্য মা সেই ভোর 3টের সময় উঠে রান্না শুরু করেছে, সব রকম করে নিয়ে এসেছে, লুচি, তরকারি, হালুয়া, পোলাও, এমনকি আলুর দমটা পর্যন্ত। আলুর দম আমার খুব ভালো লাগে, বলল কুহু, অর্থাৎ শতরূপার ছোট বোনটা। অরূপবাবু বললেন, জানেন, সারা জীবন ডিসিপ্লিনের মধ্যে থেকেছি, টিউশনি পড়িয়ে কত বাঁকা স্টুডেন্টকে সোজা করেছি। আমাদের মেয়েটাকেও একটু সোজা করে দিন না দাদা, বললেন পূর্ণিমা দেবী। ছোট মেয়েটা বড্ড দুষ্টু হয়েছে, দিদি যেরকম ঠিক তার বিপরীতটি। মা, তুমি এখানেও আমাকে বকাবকি করবে? হাহা, মা তো ভালো কথাই বলছে কুহু, একটু মন দিয়ে পড়াশোনা করো, জীবনে ডিসিপ্লিন না থাকলে কি আর চলা যায়? তাছাড়া এই আমায় দেখো, সারা জীবন সৎ পথে থেকে ইনকাম করেছি, আর সেই জন্যই তো এরকম হীরের টুকরো ছেলে পেয়েছি। এক চান্সে ছেলে চাকরি পেয়ে গেল, তাও আবার অস্ট্রেলিয়া, ভাবা যায়? এক কথায় দু কথায় হাসি ঠাট্টা শুরু হয়েছে। মোটামুটি শতরূপার বাবা খুব একটা কথাবার্তা বলছেন না, ওনার প্রথম থেকেই এই বাড়িতে সম্বন্ধটা পছন্দ হয়নি। কিন্তু শতরূপা প্রেম করে মরেছে যখন, তখন তো বিয়ে দিতেই হবে, তাও আবার দূরবর্তী প্রেম, সেও মোবাইলের মাধ্যমে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে একে অপরকে পছন্দ, দেখা সাক্ষাৎ করতেও নাকি এসেছিল কলকাতায়। তখন বিভাস, বাড়িতে কেউ জানতো না, চুপিসারে দেখা করে চলে গিয়েছিল। তারপরে বিষয়টা ঘোরানো হয় ঠিক সম্বন্ধ বিয়ের মাধ্যমে। বিভাসের খুব কাছের বন্ধু সুমন ঘটকালির কাজটা করেছিল। প্রথমে খুব ভয় পেয়েছিল অরূপবাবুকে,
সামনে এলেই ওর যেন কথা গুলিয়ে যায়, ঠকঠক করে কাঁপে। বলেছিল, জ্যাঠামশাই আমার খুড়তুতো তুই কাকাতুতো একই হলো বিষয়টা। কি? ও বাবা, একটা বোন আছে শতরূপা, একটুখানি দেখবেন ছবিটা, উপযুক্ত পাত্র দরকার। তা কাকু খুঁজছেন, যদি যদি মানে আমার বন্ধু, মানে আপনার ছেলে বিভাস, হীরের টুকরো ছেলে। তাছাড়া বাবার চরিত্র যখন এরকম, ছেলের চরিত্র তো সেরকমই হবে। যদি একটু দেখেন, মানে যদি আপনার পছন্দ হয়, তাহলে এতে এত আমতা আমতা করার কি আছে? আমি তো ছেলেকে বিয়ে দেব বলে মেয়েই খুঁজছি। আমি চাই বাবু অস্ট্রেলিয়ায় সেটেল হয়ে যাক, তারপরে আমরা বুড়ো বুড়ি এখানকার জমির সম্পত্তি দেখাশোনা করব। মরার আগে ছেলে তো একবার অন্তত হলেও আসবে। এরপরেই শতরূপার বাড়িতে স্বামী স্ত্রী দুইজনেই দেখতে গিয়েছিলেন। মৈত্রেয়ী দেবী শতরূপাকে প্রথম যখন লাল শাড়ি পরে সামনে এসে বসতে দেখলেন, হঠাৎ করে ওনার চোখের কোণে কেমন যেন জল চলে এসেছিল। অরূপবাবুর চোখ সেটা কিন্তু এড়াতে পারেনি। আহ, এখানে আবার কান্নাকাটি করছো কেন? না, আমার কথা মনে পড়লো গো। এই তোমার মনে আছে, তোমার সামনে এরকম শাড়ি পরে বসতাম, তুমি তাকিয়ে থাকতে। মেয়ে ছেলে কোথাকার, কোথায় কি কথা বলতে হয় জানো না? অশিক্ষিত গোয়ার। মৈত্রেয়ী চুপ হয়ে গিয়েছিল। ধমকের বিষয়টা কান এড়াতে পারেনি শতরূপার বাবার। দেখাশোনা করার পরে উনি বলেছিলেন, না না পূর্ণিমা, আমার মনে হচ্ছে না আমরা ঠিক সিদ্ধান্ত নিচ্ছি। দেখো, মেয়েকে যেই বাড়িতে বিয়ে দেবো সেই বাড়ির শ্বশুর যদি তার নিজের স্ত্রীকে এইভাবে অপমান করে, আমার কিন্তু অরূপবাবুকে বেশ লেগেছে। ডিসিপ্লিন মানুষ যাই বলো, আর তাই তো বাড়ির বেটা ছেলেদের মুখের ওপরে মেয়ে ছেলেরা কথা বলবে কেন? উনি সেরকম করেই করেছেন। ঘুরে তাকালো শতরূপার বাবা ওনার স্ত্রী পূর্ণিমার দিকে। নিজেকে একটু চিন্তা করলেন, মনে মনে ভাবলেন, আমি যেন খুব কথা বলতে পারি তোমার মুখের ওপরে। তুমি কিছু বললে? না না, কিচ্ছু বলিনি। তোমার মেয়ে যখন পছন্দ করে ফেলেছে তখন। তারপরে শতরূপার বাবা জানতে পেরেছিলেন পুরো বিষয়টা। যেদিন ওদের রেজিস্ট্রি ঠিক হয় সেই দিনই সবটা উগলে দিয়েছিল ওর কাছের বন্ধু। বলেছিল, বাবা তোদের 4 হাত এক হলো, এবার শান্তি পেলাম। ওফ, গলার মধ্যে মাছের কাঁটা আটকে থাকলেও বোধহয় বেটার অপশন থাকে। কি যে ভয় পেয়েছিলাম। তুমি কি বলতে চাইছো? কিছু না, কিছু না জেঠু। জেঠু মানে? এই ছোকরা, তুমি না বললে তোমার দুঃসম্পর্কের কাকা তোমার বোন? থুরি গুলিমারি বলে? আমার 14 গোষ্ঠীর কেউ কলকাতা শহরে থাকে না। আমি নিজেই সালা থাকি পূর্ব বর্ধমান। এখানে কোত্থেকে গোষ্ঠী আসবে আমার? এই যে আপনার ছেলে আমাকে ধরে বেঁধে এগুলো করিয়েছে। পছন্দ হয়ে গিয়েছিল শতরূপাকে, প্রেম করতো দুইজনে, তাও প্রায় মাস 6। আপনার ছেলে দেখাও করে গিয়েছিল শহরে এসে। আপনি টের পেয়েছেন? পাননি, কারণ এখানে এসে দেখা করে সোজা চলে গিয়েছিল আমার বাড়ি। ওইখানেই তো আমাকে পটিয়ে পাটিয়ে বুঝিয়ে রাজি করাই ছিল। তারপরে আমি ভাবলাম বন্ধু বলছে যখন তখন। এরপরে অরূপবাবু আর শতরূপার বাবা শুধু নিজেদের মুখোমুখি একটু চাওয়াচাওয়ি করেন। শতরূপা আর অরূপের সে কি হাসি। সন্ধ্যার দিকে ট্রেনটা ছুটে চলেছে অনেক স্টেশন পার করে। সব স্টেশনে কিন্তু দাঁড়াচ্ছে না গাড়ি। গাড়ির ভেতরে সমস্ত আলো জ্বলে উঠেছে। দুপুরের দিকে পোলাও আর আলুর দমের পর্বটা চুকে গেছে। একটু খিদে খিদে পাচ্ছে। ট্রেনে হকার উঠলেও অরূপবাবু বলছেন, না না, আমি কারো খাবার খাবো না। এই চা কোথায়? দিচ্ছি। পূর্ণিমা দেবী ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে আয়েশ করে শুধু খাচ্ছেন। শতরূপা বলল, মা একটু ওনার হাতাহাতি করতে পারো তো? বেচারি তখন থেকে খাবার পরিবেশন করেই যাচ্ছে আর এটো পাতা ফেলেই যাচ্ছে। তাতে আমার কি? তুই না, সত্যি দেখছিস না অরূপবাবু ওনার স্ত্রীকে যেভাবে হুকুম দিচ্ছেন। আচ্ছা মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। এইরকম যদি ওনার ছেলেও আমার ওপরে মরি, আমার মেয়ের ওপরে করবে কেন? আমার মেয়ে শিক্ষিতা, সুন্দরী, স্মার্ট। তাছাড়া ওনার বউটাকে দেখেছিস তো, দেখে কিরকম হ্যাবলা মনে হয়। আর অরূপবাবুকে দেখ, স্মার্ট একজন পুরুষ। কে বলবে ওনার জন্য এইরকম একটা বউ? কোথায় সুন্দরী একটা মহিলা ওনার প্রেমে পড়তে পারতো? শতরূপা আর কিছু বলে না। মাকে বলল, আমি একটু টয়লেটে গেলাম, অনেকক্ষণ ধরে প্রেশার আসছে, কিছুতেই যেতে দিচ্ছ না। যা।
জোরে বলার কি আছে? কথাটা বোধহয় কানে স্পর্শ করেছিল বিভাসের। সে বাবার পাশেই বসে পেপার পড়ছিল। নড়ে চড়ে উঠল কিছুক্ষণ। চোখে চোখ পড়তেই বুঝতে পারল শতরূপা দুষ্টু ইশারায় ওকে ডাকছে। প্যান্টটা ঠিক করতে করতে উঠে দাঁড়ালো বিভাস। অরূপ বললেন, কোথায় চললে? টয়লেটে। যাও। এরপরে বাথরুমের কাছাকাছি আসতেই শতরূপা বিভাসকে জড়িয়ে ধরল। ইস, কি আনন্দ হচ্ছে আমার, ভাবতেই পারছি না। সত্যি ভাগ্যিস তোমার রিকোয়েস্টটা গ্রহণ করেছিলাম। আর তুমি SMS এ প্রথম যখন কথা বললে তখন কি জানতো যে চাঁদু সোনাটা অস্ট্রেলিয়ায় থাকে। আমি জাস্ট ভাবতে পারছি না বিয়ের পরে আমি বিদেশ যাব। ওফ, বিদেশ ঘুরবো। আমিও। ভালোবাসার মানুষকে বিয়ে করার আনন্দটাই আলাদা, তাই না? ঠিক বলেছ। আচ্ছা, এখনো কতক্ষণ বাকি? অনেকক্ষণ বাকি। তা বিয়েটা তো আমাদের আগেই হয়ে গেছে। তা একটা চুমু তো তোমায় খেতে পারি? খুব শখ না? আমি এখন টয়লেটে যাবার জন্য এসেছি। তা আমাকে ডাকলে কেন? কোথায় ডেকেছি? ও, আমি বুঝি তোমার ইশারা বুঝি না? হ্যাঁ। বিভাস এগিয়ে আসে শতরূপার ভীষণ কাছে। ও ঠোঁটে ঠোঁট রাখতে যাবে এমন সময় জেন্টস টয়লেট আর লেডিস টয়লেটটা বুঝি কাছাকাছি। ঠিক বাপটা এসে হাজির হয়েছে। এমন ঝ্যামনা বাপ জীবনে কোনোদিন দেখেনি বিভাস। শতরূপা লজ্জা পড়ে গিয়েছিল। তাড়াতাড়ি টয়লেটের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দিল দাঁড়াম করে। ট্রেন ছুটে চলেছে। সবাই সবার জায়গায় বসে। শতরূপার ছোট বোন কুহু অনেকক্ষণ মোবাইল ঘেটে বলল, আর ভাল লাগছে না, এবার একটু চুপ করে শুই। সে ওপরে উঠে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ওদের সমস্ত নীরবতা কাটিয়ে একটা পরিবার উঠল আবার ট্রেনে। স্টেশনটায় দাঁড়াতেই হই হই করে উঠল জনাতিদের কত প্রাণী। স্বামী, স্ত্রী আর একটা রুগ্ন বাচ্চা। বলল, আমাদের দয়া করে একটু বসতে দেবেন, দিল্লি যাব। জানি আপনাদের কামরায় উঠলে আমাদেরকে তাড়িয়ে দেবে, তবু একটু দেবেন, সামনের দিকটায় ওঠা যাচ্ছে না, ভিড়ে ঠাসা। ছেলেটার হার্ট অপারেশন করার জন্য দিল্লি যাচ্ছি, একটু দেবেন প্লিজ। অরূপ আবার এই সব ব্যাপারে মানুষকে যথেষ্ট সাহায্য করতে পছন্দ করে। সে বলল, ছেলের কি হয়েছে? হার্টের সমস্যা, জন্মের পর থেকেই। ডাক্তার বলেছিল বছর 6 হবার পরে হার্ট অপারেশন করতে হবে। তাই ছেলেটার দিকে একবার তাকালো অরূপ, তারপরে বলল, কি কাজ করা হয়? সামান্য একটা কাজ করি, ওই কেরানির কাজ, মাইনে অল্প। ছেলের অপারেশন লোন তুলে করাতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। নড়ে চড়ে বসেছিলেন শতরূপার বাবা। বললেন, তুমি এখানে বসো, বসো এখানে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। বউকে ইশারা দিয়ে ছেলেটি বসতে বলল। বাচ্চা ছেলেটিকে কোলে নিয়ে বউটা বসে রয়েছে কাচুমাচু করে। ছেলেটির পোশাক আশাকের দিকে ভালো করে নজর রাখে অরূপ। জামা প্যান্ট অত্যন্ত ময়লা, বউটার শাড়ির কোনাটাও ছেঁড়া। বাচ্চাটা যে রুগ্ন দেখেই বোঝা যায়। একটা ব্যাগ আছে, গায়ে বিশ্রী ঘামের গন্ধ। একটু অসহ্য লাগে অরূপের, তবুও কিছু বলে না। শতরূপার বাবা বললেন, তোমার ফ্যামিলিতে কে কে আছে? বাবা ছিলেন, মা এখন মাসির বাড়িতে আছেন। বাবা ছিলেন মানে? মানে বাবা আত্মহত্যা করেছেন। ও, বাবা কি করতেন? বাবা পুলিশ অফিসার ছিলেন। হঠাৎ করে পাশ দিয়ে আরো একটা ট্রেন সজোরে ছুটে গেল। খুব জোর শব্দ হলো, যেন কামরার ভেতরের প্রত্যেকটা মানুষকে নাড়িয়ে দিয়ে গেল। অরূপ এবার নড়ে চড়ে বসল। বলল, বাবা পুলিশ অফিসার ছিলেন, তোমার তাহলে এই অবস্থা কেন? আর বাবা সুইসাইডই বা করেছেন কেন? সে আমি ঠিক ক্লিয়ার করে বলতে পারবো না কাকা, আমি তখন অনেকটাই ছোট। তাই এরই মধ্যে ছোট্ট বাচ্চা ছেলেটি খুব কাঁদতে শুরু করলো। অরূপ ওনার স্ত্রীর দিকে তাকিয়ে বললে, কি গো, কাশির সিরাপটা সঙ্গে আনতে বলেছিলাম, এনেছিলে? হ্যাঁ এনেছি। ফ্যাল ফ্যাল করে তাকে কি দেখছো? ব্যাগ থেকে বার করে ছেলেটিকে দাও, কাশিতে কষ্ট পাচ্ছে। ওহ, ভালো লাগে না। অরূপ যে একজন শিক্ষিত সজ্জন ব্যক্তি
সেই ভাবটা প্রকাশ করা ওনার একটা বদ অভ্যেসে পরিণত হয়েছে। স্থান কাল পাত্র সবকিছু ভুলে গিয়ে স্ত্রীকে অমন করে বলাটা ওনার এক স্বাভাবিক একটা ব্যাপার। স্ত্রীও খানিকক্ষণ নড়ে চড়ে উঠে ব্যাগের ভেতর থেকে ওষুধ বার করে ওই বিষণ্ণ মায়ের হাতে দিয়ে বললেন, এটা খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে, অনেক ধন্যবাদ। তা বললে না তো কিভাবে তোমার বাবা আত্মহত্যা করলেন? মানে কোনো কেস ঘটিত ব্যাপার নিশ্চয়ই। বিশ্বাস করুন কাকা, আমার বাবা সজ্জন ব্যক্তি ছিলেন। পুলিশ অফিসার মানেই ঘুষখোর আমার বাবা তা মোটেই ছিলেন না। উনি সারা জীবন নিষ্ঠা ভরে কাজ করেছেন। আসলে উনি রিটায়ার্ড ডিউটিরত অবস্থায় করেননি, মানে উনি রিটায়ার্ড করার পরে উনি আত্মহত্যা করেছেন, ডিউটিরত অবস্থায় সুইসাইড করেননি। যদি সেরকম করতেন তাহলে হয়তো ওনার মৃত্যুর পরে চাকরিটা আমার বাবার কোনো রকম চান্স ছিল, অথবা অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে হয়তো আমি পেলেও পারতাম। তখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছি। বাবা রিটায়ার্ড করলেন করোনাকালে। ভেবেছিলাম বাবা রিটায়ার্ড করে আসার পরে বাবার কাছের বন্ধু বান্ধব আর আমার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে একটা পার্টি অ্যারেঞ্জ করব, কিন্তু করোনা পরিস্থিতিতে কোনোটাই আর পেরে উঠলাম না। তার উপরে মাথায় চাকরির একটা চিন্তা। বেশ কদিন ভালোই কাটলো। রিটায়ারমেন্টের পরে বাবা অনেকগুলো টাকাও পেয়েছিলেন, সবটাই আমার নামে ফিক্সড করে দিলেন। আমার তখন মাথায় চেপেছে আমি ব্যবসা করব। বাবাকে বলতেই বাবা টাকা তুলে দিলেন প্রায় অর্ধেকটাই। কিন্তু আমার পোড়া কপাল, ব্যবসায় উন্নতি তো করতেই পারলাম না, বরং সব টাকা আমি ধূলিসাৎ করে ফেললাম, উড়িয়ে দিলাম চলে। এতেও বাবা আমায় কিছু বলেনি। বছর 2 ভালোই ছিলাম। মাঝখানে আমার সঙ্গে পামেলার একটা প্রেমের সম্পর্ক তৈরি হলো। এই যে আপনার পাশে বসে আছে আমার স্ত্রী। প্রেম এমনই একটা নেশা হয়ে দাঁড়িয়েছিল যে নিজের পড়াশোনা, নিজের কেরিয়ার সবকিছু আমি জলাঞ্জলি দিয়েছিলাম যতক্ষণ না ওকে বিয়ে করতে পারবো। কারণ পামেলা আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। একটা পুলিশ অফিসারের ছেলে হয়ে তুমি এমন কাজ করতে পারলে? এরকম ভুল কেউ করে? শোনো, জীবনে ছক করে মেনে চলাটাই সব থেকে বড় কাজ। তাছাড়া আমি জীবনে এমন কাজ করিনি যাতে অন্যের কোনো ক্ষতি হয়, আর তোমার বাবাও নিশ্চয়ই করেননি। কিন্তু তুমি তার ছেলে হয়ে সেটাই তো নিজেকে এখনো পর্যন্ত ক্ষমা করতে পারিনি আঙ্কেল। সেই জন্য আমি মানি আমার ছেলের অসুস্থতা আমার জন্যই হয়েছে। এরপরে বাবা পামেলার বাড়িতে গিয়ে কথা বলে আমার বিয়েটা দিয়ে দেয়। ছেলে জন্মানোর পর সব কিছুই ঠিকঠাক, জানতাম না তার যে হার্ট ফুটো। একদিন বাড়িতে কমলদা এলো। কমলদা? হ্যাঁ, নিশ্চয়ই আপনি জানেন। মানে চাকরি শেষ হবার পরেও পুলিশকে সাক্ষী দিতে যেতে হয়। এমন কিছু কিছু কেস ঘটে তাদের জীবনে যেগুলোর সুরাহা তাদের রিটায়ারমেন্টের আগে পর্যন্ত হয় না। সেই কেস পরে হ্যান্ড ওভার করা হয় অন্য কোনো অফিসারের হাতে। হ্যাঁ, এরকম তো হয়। ঠিক সেরকমই একটা কেসের ব্যাপারে বাবাকে ডাকা হয়েছিল। বাবা নিতান্তই চিন্তার মধ্যে ছিলেন, খুবই দুশ্চিন্তার মধ্যে। মুর্শিদাবাদ যেতে হতো বাবাকে, কান্দিতে। আমি বাবাকে চিন্তিত অবস্থায় দেখে মাকে বলেছিলাম, মা তুমি বাবাকে সঙ্গে করে নিয়ে যাও। বাবাকে দেখে আমার কেমন যেন মনে হচ্ছে, খুব টেনশন করছে। এমনকি পামেলাও সেই কথাই বলেছিল। মাও রাজি হয়ে গিয়েছিল। এরপরে বাবা মা দুইজনেই সেই কেস মেটানোর জন্য গিয়েছিল। বাড়িতে বাবার নামে যে ফাইলটা এসেছিল কমলদা দিয়ে গিয়েছিল, সেইটা খুলে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো এই, জীবনে এমন কোন একটা কেস বাবার এসেছে যেই কেসের আসামি বর্তমানে তার নামে কেউই নেই। মানে আমার বাবা জীবনে অনেক স্ট্রাগল করে বড় হয়েছিলেন কাকা, অনেকটা স্ট্রাগল করে। চাকরি পেয়েছিলেন অনেক ছোট বয়সে, 18-19 বছর বয়সে হোমগার্ডের চাকরি থেকে বাবার প্রথম পুলিশে পা দেওয়া স্টার্ট।
তারপরে একটু একটু করে পরীক্ষা দিয়ে পড়াশোনা করে উত্তীর্ণ হয়েছিলেন। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশনের মধ্যেও ছিল না, মেরে কেটে হয়তো উচ্চ মাধ্যমিকটা, তখন তো আবার পিইউ পাস ছিল। সেই বাবা ইংরেজি খুব একটা জানতেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইংরেজিতে লেখার এতটাই তাগিদ বাড়ল যে বাবা এক মাস্টারের সাহায্য নিয়েছিলেন। সেই বাবাকে সবকিছু লিখে পড়িয়ে দিত। আসামির নাম সেই মাস্টার এমন ইংরেজি অক্ষরে লিখেছিলেন যে হাকিম সাহেবের কাছে যেটা পৌঁছেছে আর যেটার ইনকোয়ারি বর্তমানে হয়েছে সেই নামে ব্যক্তি আদপেও নেই। অরূপ কিছুক্ষণের জন্য চুপ, যাকে বলে স্তম্ভিত। গলার মাঝে যেন সত্যি মাছের কাঁটা তার আটকেছে। ছেলেটি বলতে থাকে, বাবা বাবা খুবই দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন ওই একটা বিষয় নিয়ে। মাকে জিজ্ঞাসা করতে মা বলেছিল তোর বাবাকে আবার ডাকবে, ওরা নাম মেলাতে পারছে না। জানিস, সবার সামনে তোর বাবাকে চরম অপমান করা হয়েছে। ওরা তোর বাবার চাকরি জীবনকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, ঘুষখোর বলে অপমান করেছে। হাকিম সাহেবের পায়ে ধরে তোর বাবা নমস্কার করে প্রণাম করে বলেছেন ভুল হয়ে গেছে, তবুও বলেছেন আবার ডাক হবে। বুঝতে পারছি না রে বাবা, যতদিন লোকটা বেঁচে থাকবে এই সাক্ষী দিতেই হবে। একটু এদিক ওদিক হলেই সবার সামনে অপমান, অপদস্থ। মায়ের কি কোনো সুরাহা নেই? না, যেহেতু তোর বাবা তখন ইনকোয়ারি অফিসারের চার্জে ছিলেন, তাই হাকিম সাহেব বলেছেন আপনি ভালো করে কেসটাকে রিসার্চ না করেই একটা নাম বসিয়ে দিলেন, আর যেই নামে ব্যক্তি আছে তার সম্পর্কে কোনো রকম খোঁজ খবর নিলেন না। কত টাকা ঘুষ খেয়েছিলেন মশাই? তোর বাবা আকাশ থেকে পড়েছিল জানিস বাবা, এই প্রথম তোর বাবাকে আমি কাঁদতে দেখেছি। আমার শরীর ঠকঠক করে কাঁপছিল। ভাগ্যিস তুই আর বৌমা জোর করে পাঠিয়েছিলি আমাকে সঙ্গে, না হলে মানুষটা হয়তো ফেরার পথে রেল লাইনে গলা দিয়ে। তারপর জিজ্ঞাসা করলো শতরূপার বাবা। ছেলেটি বলল তারপর আর কি, বাবাকে আবার ডেকেছিল, কিন্তু কিন্তু সেই দিন মা ভীষণ অসুস্থ, মা সঙ্গে যায়নি, বাবাও ফেরেনি। ফেরার পথে রেলে গলা দিয়ে জোরে ট্রেনটা চলে গেল পাশ থেকে। এইবার ছেলেটি আবার কেসে উঠল। কাঁচতে কাঁচতে তার বুকে ব্যথা ছুটে গেছে। ছেলেটি দৌড়ে গিয়ে ওর বাচ্চা ছেলেটিকে বুকে জড়িয়ে বলল, এরম করে কাশিস না বাপ, এরম করে কাশিস না। অনেক আদর কষ্টে স্ত্রীর চোখে জল দেখে ছেলেটি বলল, কেঁদো না, ঠিক ভালো হয়ে যাবে। দেখো কতগুলো টাকা লোন তুললে, যার জন্য তুললে তাকে ফিরে পাবো তো? আমার খুব ভয় করছে গো, একুল ওকুল দুকুল সব যাবে না তো? জানি না পামেলা, আমি জানি না, তুমি আমার সাহস হয়ে থাকো। দেখো কিছুক্ষণ পরই আমরা নেমে যাব, জানি না কোথায় গিয়ে উঠবো, জায়গা না পেলে রাস্তায় দিন কাটাবো, তাও ছেলেকে আমি সুস্থ করব। তুমি দেখো আমার বাবা কোনো পাপ করেনি, অথচ পাপের ফল ভোগ করতে বাবা মরে গেল। আর আমিও বাবার সমস্ত জমানো টাকা খরচ করতে করতে আজ নিঃস্ব হয়ে গেছি। পামেলা, তুমি আর এই সন্তানই আমার বেঁচে থাকার মাধ্যম, তুমি অন্তত আমাকে এরকম করো না। বিভাস বলল, তোমার কথা শুনে আমার সত্যিই খুব খারাপ লাগছে। আচ্ছা বাবা, তোমার মনে পড়ে সেই ছোটবেলায় তোমার কাছে এক পুলিশ আঙ্কেল এসেছিলেন, ওনার কেসের ব্যাপারে কথাবার্তা বলতে, কি সব লিখে নিয়ে যেতে, কি ইউডি কেসের ফাইল না কি, তুমি সেগুলো লিখে দিতে মনে পড়ে? হ্যাঁ, আর সেই পুলিশ কাকারা তোমাকে টাকা দিত, তুমি আবার সেখান থেকে 10 টাকা আমার হাতে ধরিয়ে বলতে চকলেট খেতে, কারণ এগুলো নাকি চকলেট খাওয়ার টাকা। হ্যাঁ, বিভাসের কথাতে অরূপ নিজেই কেমন যেন ইতস্তত আর কুণ্ঠিত, লজ্জিত প্রায়। বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো আসতো, কিন্তু তোমার 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 বাড়িটা। ট্রেনটা আবার জোরে বেরিয়ে গেল। পামেলার স্বামী কিছুক্ষণের জন্য অরূপের দিকে তাকিয়ে রইল, তারপরে বলল, সেসব জেনে আর কি হবে কাকা, এমন কত মানুষ আছে যাদের ভুলের মাসুল আমার বাবার মতো সাধারণ মানুষকে দিতে হয়, আর সারা জীবনের জন্য কলঙ্কের বোঝা বয়ে এ পৃথিবী ছেড়ে চলেও যেতে হয়। বাকি সময়টা আর কারো মধ্যে কোনো কথা হয়নি। দিল্লি পৌঁছানোর পরে
লাগেজপত্র গুছিয়ে নিয়ে অরূপ, মৈত্রেয়ী, শতরূপা, বিভাস এবং শতরূপার বাবা মা আর বোন কুহু পাড়ি দিল একটা গাড়ি বুক করে। পিছনে তখনও স্টেশনে বসে রইল পামেলার ছোট্ট ছেলেটা এবং ওর স্বামী। স্টেশনের ওয়েটিং রুমেই অপেক্ষা করবে ওরা সারা রাত। সকালবেলা যাবতীয় কাগজপত্র নিয়ে চলে যাবে হাসপাতালে। পরের দিনই অপারেশনের ডেট। আগের দিন ছেলেটাকে ভালো মন্দ কিচ্ছু খাওয়ানো হলো না। গাড়িতে ওঠার আগে অরূপ বলল, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ বাবা? জিজ্ঞাসা করলো বিভাস। অরূপ বলল, ওদেরকে একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করে আসি। ফ্যামিলিটাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তাই। বাবা, ফ্যামিলি দেখে কষ্ট হচ্ছে নাকি নিজের কোনো কৃতকর্মের জন্য? কথা বলতে পারলেন না অরূপ বাবু। ওনার সারা জীবনের দম্ভ অহংকার এক লহমায় চূর্ণ বিচূর্ণ করে দিয়ে রাতের শেষ গাড়িটা হুশ করে বেরিয়ে গেল ওনার পিছন দিকে রেল লাইনে প্রচন্ড শব্দ করে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।